এই সরকার তো 5 মাসের শিশু সরকার। তো এই সরকার তো এই বিপদ বা এই সংকট তৈরি করেনি, এটা ওই পুরানো সংকট এই সরকারকে টেনে নিতে হচ্ছে। তো এই যে আপনার মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে আপনার সরকারি কর্মকর্তা যারা তারা জানেন, এই পরিস্থিতির মধ্যে যেভাবে দেশে ওইভাবে জ্বালানির এমন সংকট তৈরি হয়নি যে যার জন্য দেশ অচল, মিল ফ্যাক্টরি বন্ধ, মানুষ হাহাকার, ওই রকমের পরিস্থিতি তৈরি হয়নি। সরকার সেটা সুচারুরূপে ডিল করেছে। একইভাবে অনেক কিছু করতেছে, যেমন দেখেন স্বাস্থ্য, আমরা যেটা বলছি আমাদের প্রত্যেকের, এখানে আছেন যারা গ্রামের, আমি আপনাদের মতো গ্রামেরই ছেলে, 2007 পর্যন্ত গ্রামে পড়াশোনা করেছি, 8-এর পরে শহরে পা রেখেছি। তো ওই গ্রামের মানুষের দুঃখ দুর্দশা বুঝি। আমার বাড়ির ইউনিয়নের নাম চর বিশ্বাস, ওটা বোঝা যাচ্ছে একটা চর এলাকা। ওইখানে একজন মানুষ যদি উপজেলা হসপিটাল আসতে হয়, ওই লঞ্চঘাট পর্যন্ত আসতে তার লাগবে 1 ঘন্টা। অসুস্থ মানুষ আসবে টমটমে, একটা গর্ভবতী মহিলা কিংবা অসুস্থ বয়স্ক মানুষ আস্তে আস্তেই খারাপ, তারপরে 40-45 মিনিটের নদী পার হও, তারপরে আবার উপজেলা এই হসপিটাল আসতে আরও 1 ঘন্টা। তাহলে সব মিলিয়ে দেখা যায় ওই গ্রাম থেকে উপজেলা হসপিটালে আসতেই তার লেগে যাবে 2.5 থেকে 3 ঘন্টা। আইসা দেখবে উপজেলা হসপিটালে এক্স-রে মেশিন নাই, রক্ত পরীক্ষার যন্ত্র নাই, বেসিক পরীক্ষা করার যন্ত্রপাতি নাই উপজেলা হসপিটালগুলো। তো বর্তমান সরকার আপনারা জানেন যে উপজেলা পর্যায়ের 50 শয্যা বিশিষ্ট হসপিটালকে 101 শয্যায় এক পরিপত্রে ঘোষণা করেছে, এবং এটাকে ওয়েল ইকুইপড করা যেন এখানে মানুষ চিকিৎসা পায়। পাশাপাশি জেলা পর্যায়ের হসপিটালগুলোতে ডায়াবেটিসের আপনার ডায়ালাইসিস, কিডনি রোগীদের ডায়ালাইসিস থেকে শুরু করে আরও ক্রিটিক্যাল রোগের ট্রিটমেন্ট জেলা পর্যায়ে নিশ্চিত করার জন্য জেলা হসপিটালগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। বিভাগীয় পর্যায়ে আমি ইন্টারিম গভর্নমেন্টের সময় সাইদুর রহমান পিজির ভাইস চ্যান্সেলর ছিলেন, পরে প্রধান উপদেষ্টার বিশেষ স্বাস্থ্য সহকারী ছিলেন, তিনি তখন স্বাস্থ্য সহকারী হন নাই। তাকে আমি বলেছিলাম, আপনি একসময় বামপন্থী রাজনীতি করেছেন, একাডেমিশিয়ান, আপনাদেরকে নিশ্চয়ই স্যার ডাকবেন ইন্টারিম গভর্নমেন্ট। আপনি তাকে পরামর্শ দেন বাংলাদেশের 8টা বিভাগে আপনার 8টা হসপিটাল করার জন্য। 8টা বিভাগের 8টা হসপিটালে যদি 5,000 কোটি টাকা করেও খরচ করে, 5 40,000 কোটি টাকা যাবে। রাষ্ট্রের কাছে এইটা খুব বড় কিছু না, কারণ সালমান এফ রহমান একেই তো 54,000 কোটি টাকা লুটপাট করেছে। তাহলে এক সালমান এফ রহমান যদি 54,000 কোটি টাকা লুট করতে পারে, আর আমি যদি 18 কোটি মানুষের চিকিৎসার জন্য 8টা বিভাগে আমি 40,000 কোটি টাকা ব্যয় করি, তাও তো সালমান এফ রহমানের চেয়ে 14 কোটি টাকা কম। ওনাকে বলেছিলাম যে এখন বর্তমান সরকার সেই দিকে যাচ্ছে। 8টা বিভাগে তারা 8টা স্বয়ংসম্পূর্ণ আধুনিক সব ধরনের ফেসিলিটিস সম্পন্ন হসপিটাল তারা এনশিওর করতে যাচ্ছে। আমি মনে করি আসলে এই 5 মাসে যারা সরকারের সমালোচনা করছেন, তারা হিংসা থেকে, তারা বিদ্বেষ থেকে, তারা অবিবেচনা থেকে। কারণ 5 মাসের সরকারকে আপনি কি সমালোচনা করবেন? 5-5.5 মাসের সরকারকে আপনি সচিবালয় ঘেরাও করতে যাচ্ছেন। এগুলো আমি কোনোভাবেই কোনো মানুষ সমর্থন করবে আমার মনে হয় না। ধরেন আমরা যদি চাই যে আমাদের এমপি মন্ত্রীরাও দুর্নীতিমুক্ত থাকবে, তাহলে দেখেন আজকে এমপিদের, বর্তমান সরকার এমপিদের আপনার করমুক্ত গাড়ি আমদানি বন্ধ করেছে, প্লট সুবিধা বন্ধ করেছে, ভালো এটা বন্ধ করেছে। কিন্তু কিছু ক্ষেত্রে আবার এর একটা যৌক্তিকতা হচ্ছে এরকম যে ধরেন একজন এমপি, এই যে আমরা দেখি মাঝে মাঝে সাধারণ মানুষ এমপি হয়ে যায় জনগণের ভালোবাসায়, জনসমর্থনে। কেউ যদি মানুষের মন জয় করতে পারে, এখনকার যে নির্বাচনের সিস্টেম, আগের মতো তো সিস্টেম নাই যে রাতে আপনার ডিসিরা ভোট করে দেবে, ইউনোরা ভোট করে দেবে, কিংবা আপনি কেন্দ্র দখল করে ভোট পিটিয়ে আপনি নেতা হয়ে যাবেন। এখন তো সেই সিস্টেম নাই, একটা ফেয়ার ইলেকশন হচ্ছে। তো যাদের জনসম্পৃক্ততা আছে, জনগণের কাছাকাছি যারা থাকে, তারা ভোটে দাঁড়ালে অনেকে হয়ে যাচ্ছে। এইবার কয়েকজন আমার মতো তরুণ আমাদের কয়েকজন এমপি হয়েছে। এখন আমার ওই রুট লেভেলের কনস্টিটুয়েন্সিতে যাওয়ার জন্য আমার একটা ভালো বাহন দরকার, কারণ রাস্তাঘাটের যে অবস্থা। তো সেই ক্ষেত্রে ভালো একটা গাড়ি যদি বাজারে কিনতে যাই, সেই সক্ষমতা তো আমার নাই। তাহলে এখন আমার তো লাইফও ঝুঁকিতে। আমি যদি একটা ছোট গাড়ি নিয়ে যাই, ওই যে ট্রাকের ড্রাইভাররা বা বাসের ড্রাইভাররা যেটা বলে প্লাস্টিক, বায়ে প্লাস্টিক, ডানে প্লাস্টিক, তো কোনোভাবে মাইরে দিলে তো আমি নিজে শেষ, এমপি শেষ। তো এটা আমার কথা বললাম এই কারণে, আমি তো মন্ত্রী হিসেবে যাই হোক তারপরে একটা গাড়ি পাচ্ছি, কিন্তু আমি বলছি এটা এমপিদেরকেও তাহলে সরকারের 5 বছরে একটা গাড়ি প্রোভাইড করতে হবে। যতদিন সে এমপি থাকবে ততদিন সেই গাড়ি ব্যবহার করবে, সরকারি আপনার সচিবদের মতো, অন্যান্য অফিসারদের মতো। এমপি নাই, সে গাড়ি জমা দিয়ে যাবে পরিবহন পুলে, কিন্তু একটা গাড়ি থাকা দরকার। একই সাথে এমপি মন্ত্রীদের জন্য এখন এমপির যদি আপনার বেতন তো বেসিক 55,000 টাকা বোধ হয়, এবং সর্বসাকুল্যে 1,70,000 মতো সামথিং পায়।
মন্ত্রীর 1,05,000 টাকা, প্রতিমন্ত্রী 92,000 টাকা। প্রকৃত অর্থে এখন ধরেন মানুষের ডিমান্ড কি, যে সে তো মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এলাকায় গেলে অমুকের এই চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন, অমুকের বিয়েতে আপনার মেয়ে বিয়ে দেবে, সেখানে একটু সহযোগিতা প্রয়োজন, যুব সমাজ তরুণ সমাজ আসে, তারা একটা খেলা ছাড়ছে, তাদের একটা পুরস্কার মোটরসাইকেল এমপি সাহেব দেন। এখন এই যে চাপ, এইটা এমপি সাহেব কোথা থেকে দেবে? এইটা দেওয়ার জন্য যাদের টাকা পয়সা আছে জমিদার ছাড়া বাকিদের পক্ষে সম্ভব না। এইটা দিতে হইলে তাহলে 9-6 এইখানের তো ওইখানে, এইখানের তো ওইখানে করা লাগবে। সেই কারণে আমরা মনে করি যে ওই আমি বলছি মালয়েশিয়া এবং এই সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে, তাহলে এখানেও এমপি মন্ত্রীদের আমি মনে করি এটা আমার জন্য না, আমি এখন এমপি প্রতিমন্ত্রী আছি, পরের টার্মে তো নাও থাকতে পারি, মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। এই বাংলাদেশের রক্তের দাগ এখনো শুকায় নাই রাজপথ থেকে। এখনো এই আহত পঙ্গুত্ব বরণকারী আমাদের এই যুবক তরুণ ছাত্ররা তাদের ক্ষত বয়ে বেড়াচ্ছে। বাবা মা এখনো কোনো অনুষ্ঠানে আসলে কেউ কান্না করে অজ্ঞান হয়ে যায়, কেউ কান্না করতে করতে বক্তব্য দিতে পারে না। আর সেই সময় আমরা দেখি যে সেই ফ্যাসিস্ট এবং সেই মাফিয়া গোষ্ঠী যারা এই বাংলাদেশকে নরকে পরিণত করে এই জাহান্নাম আমাদেরকে দেখিয়েছিল, তারা বলে যে তারা রাজনীতিতে ফিরবে, দেশে আসবে। আমি একটা রাজনৈতিক শুধু মানে নেতা হিসেবে নয়, এই দেশের নাগরিক হিসেবে বলি, আমরা যেই সরকারে আছি এই সরকার পারফর্ম ভালো না করলে সামনে অন্য সরকার আসবে, কিন্তু এই আওয়ামী মাফিয়া গোষ্ঠীর প্রশ্নে আমাদেরকে এক এবং অভিন্ন থাকতে হবে, আমাদেরকে আপোষহীন থাকতে হবে। সেক্ষেত্রে আমি বিশেষ করে সরকারি আপনাদের এই প্রোগ্রামে আসার আরেকটা কারণ আছে আমি যেটা মনে করি যে এই সরকার আমাদের দুষ্ট প্রতিবেশী রাষ্ট্র বিদেশি অপশক্তির ইন্ধনে সহায়তায় চেষ্টা করবে সিভিল কু মিলিটারি কু করার জন্য। আপনারা দেখেছেন যে ওই 96-এ জনতার মঞ্চ গঠনের মধ্যে দিয়ে সে সময় সচিবালয়কে অচল করে দেওয়া হয়েছিল। কাজেই আপনাদেরকেও বিভিন্নভাবে মিসগাইড করার জন্য, বিভিন্ন মিশন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেকেই আসতে পারে, সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আজকে আমি যেটা বলেছি যে আমরা গভর্নমেন্টের সাথে এখন আছি, এই গভর্নমেন্ট ফাংশন না করলে ইলেকশনের মধ্যে দিয়ে আরেকটা গভর্নমেন্ট আসবে, কিন্তু যেই পতিত স্বৈরাচারী শক্তি যারা এইভাবে মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা এই যে লুটপাট করে দেশের বাইরে পাচার করে পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে আপনারা জানেন যে ব্যাংক এখন অনেক ব্যাংকের প্রতি মানুষ আস্থা পায় না, টাকা রাখতে চায় না, ইভেন ভালো ব্যাংকের প্রতি এখন মানুষের সন্দেহ জন্মাচ্ছে, কারণ এই চিত্রটা তারা বিশেষ করে ব্যাংকিং খাতের এই ভঙ্গুরতা, এই লুটপাট, মানুষ তার টাকা জমিয়েছে, এখন সে চিকিৎসা করাতে যাবে, টাকা পায় না, তার শেষ বয়সে সে একটু ভালো থাকবে, টাকা উঠাতে পারছে না এই দুর্বল ব্যাংকগুলোতে। এই অবস্থায় দেশকে নিয়ে গেছে। এই মাফিয়া গোষ্ঠী যদি আবার কোনোভাবে ফিরে আসতে পারে, এই বাংলাদেশকে কি বানাবে আপনারা একটা চিন্তা করতে পারেন। যেই মানুষ ক্ষমতায় থাকার জন্য এইভাবে আপনার এক মাসে এই 50,000 মানুষকে পঙ্গু করতে পারে, 1,500 মানুষকে হত্যা করতে পারে, এবং সবচেয়ে নির্মম এবং আমাদের সামনে উজ্জ্বলমান জলজল করছে সত্যটা হচ্ছে এই রকমের একটা নিকৃষ্ট গণহত্যাকারী খুনিকে আশ্রয় দিয়েছে আমাদের বন্ধু দাবি করা আমাদের প্রতিবেশী দেশ। শুধু আশ্রয় দেয়নি, তারা আশ্রয় দিয়েছে ওকে, ওইখানে সে নিরিবিলে থাকুক, সে বেঁচে আছে, বেঁচে থাকুক, কিন্তু তাকে দিয়ে উস্কানি দেওয়াচ্ছে, সংবাদ সম্মেলন আয়োজন করায়, ভিডিও কলে অডিও কলে কথা বলার সুযোগ করে দেয়, এবং এইটিতে একটা নিউজ করে তার এই মাফিয়া চক্রকে একটু চাঙ্গা করার চেষ্টা করতেছে যে আপা আসবে, বাংলাদেশ আবার তারা ক্ষমতা আসবে। এইখানে যেন আমরা আপোষহীন। দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে বাংলাদেশ যখন প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছে ভারতের উপরে, এবং বাংলাদেশ যে সকল কঠোর মানে কূটনৈতিকভাবে ব্যবহার অনুপযোগী শব্দও ব্যবহার করছে প্রেস রিলিজে, এবং এক ধরনের প্রচ্ছন্ন হুমকিও ভারতের দিকে চলে যাচ্ছে, যখন বাংলাদেশের বক্তব্য পর্যালোচনা করলে পরোক্ষভাবে সেটাই বোঝা যায়। সেরকম কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে 2 দিন পরে ভারত অবশেষে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন নিয়ে
মুখ খুলল। ভারত কি বাংলাদেশের যে কঠোর অবস্থান সেই কঠোর অবস্থানের বিপরীতে আরো বেশি কঠোর অবস্থান প্রদর্শন করছে, নাকি তারা নমনীয় হবে, নাকি বুদ্ধিমানেরা কখনো ভাষা ব্যবহার করে কোনো কথা বলে না, তারা মানে কথার চাইতে কাজটা বেশি করে সেই পদ্ধতিতে যাবে? চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে মুখ খুলছে যখন, তখন তারা কি বলছে, বাংলাদেশের প্রতিক্রিয়ার জবাব তারা দিচ্ছে কিভাবে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 2 দিন পরে শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে অতঃপর মুখ খুলল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি এই ব্যাপারে কথা বলেছেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন। কি বলছে গণমাধ্যম? ভারতীয় সমস্ত গণমাধ্যমে এটা খবর হয়েছে। আমরা বাংলাদেশের বিডি নিউজ 24 এর খবরটা আপনাদেরকে দেখাতে চাই। বিডি নিউজ বলছে, দিল্লিতে হাসিনার বক্তব্য, আগের কথাই আবার বলল ভারত, আগের কথাই আবার পুনর্ব্যক্ত করেছে। আগের কথাটা কি ছিল চলুন একটু জানি। মানে শেখ হাসিনার এই ঘটনার ব্যাপারে বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জবাবে ভারত এক ধরনের কৌশল অবলম্বন করলো। এখানেই কিন্তু বিপদের একটা সংকেত থাকতে পারে। কি সেটা চলুন একটু জানি। কি বলছেন তিনি সেটা আগে জানি। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান, তার সংবাদ সম্মেলন নিয়ে ঢাকার কড়া প্রতিক্রিয়ার পরে আগের অবস্থান পুনরায় জানিয়েছে ভারত। সাপ্তাহিক ব্রিফিংয়ে আজকে এক প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগের মতোই বলেছেন, ওই আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না এবং সেখানে যা কিছু বলা হয়েছে তাও সমর্থন করছে না সরকার। অর্থাৎ এটাকে শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার হিসেবে তারা আবারও বলছে। এর আগেও তারা বলেছিল যে ওখানে মানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যখন উদ্বেগ জানানো হয়েছিল তখন ঠিক একই কথা বলেছিল যে ওটা একটা প্রাইভেট প্রতিষ্ঠানের আয়োজন, প্রাইভেট প্রতিষ্ঠানের আয়োজনে সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং সেখানে সরকারের হস্তক্ষেপেরও কোনো মানে প্রয়োজন মনে করছেন না তারা। আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে দিল্লিতে সাউথ এশিয়া ফরেন করেসপন্ডেন্ট ক্লাব এফসিসি আয়োজিত সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়েছিলেন শেখ হাসিনা, আমরা সবাই জানি। সেখানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন, মানে গণ অভ্যুত্থান নিয়ে প্রশ্ন তুললেন এবং মানে ইউনূস সরকার, বর্তমান সরকার সবাইকে দোষারোপ করলেন, সবথেকে বেশি দোষারোপ করলেন ইউনূস সরকারকে এবং তার বিরুদ্ধে যত অভিযোগ সেই অভিযোগগুলো মূলত ভুয়া অভিযোগ, মিথ্যা অভিযোগ, এটা রাজনৈতিক প্রতিহিংসা, এরকমটা বলার চেষ্টা করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার, সেই বিচার প্রক্রিয়াটাকেও প্রহসনের বিচার হিসেবে উল্লেখ করা হয়েছে। জয় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানি আইএসের মানে আইএসআইয়ের যে সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে সেই ব্যাপারে অভিযোগ করছেন। অনেক কথা আমরা শুনেছি। সেই শোনার প্রেক্ষাপটে আমরা কি দেখলাম? বাংলাদেশ সরকার তার কঠোর অবস্থান জানান দিল এবং সেটা করতে গিয়ে যেটা করলো বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা যে প্রেস রিলিজটা দিল সেই প্রেস রিলিজটা তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে 9 বার সংশোধন করলো। এই যে 9 বার সংশোধন, এটাই এক ধরনের বলে দেয় যে সরকার আসলে ব্যাপারটা নিয়ে কি করব, কি করা উচিত, কি বলা উচিত, কি বলবো, এরকম একটা মানে একটা অন্ধকারচ্ছন্ন পরিবেশের মধ্যে পড়ে গিয়েছিল। তবুও তাদের কঠোর ভাষা খুব একটা চেঞ্জ হয়নি। এর পরিপ্রেক্ষিতে ভারত আবারও কৌশল অবলম্বন করলো। এই কৌশলটা কিন্তু মারাত্মক হতে পারে। মারাত্মক কিভাবে হতে পারে? কারণ মানে যারা বড় কোনো কিছু করতে চায় তারা মুখে লাফালাফি করে না,
তারা মুখে কথা বলে না কিংবা কম বলে, তারা কথার চাইতে কাজটা বেশি করে। আপনি দেখবেন যে মানে যে ব্যাপারটা বলা ঠিক হবে কিনা, যাই হোক, মানে যে বেশি লাফালাফি করে সেই লাফালাফিতে কিন্তু খুব একটা কাজ হয় না। আপনি দেখবেন যে ধোঁড়া সাপ অনেক বেশি খালি ফস 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 শব্দ করে, কিন্তু ধোঁড়া সাপের আসলে বিষ নেই, সে কামড় দিলেও বিষ লাগে না, মানুষের কিছুই হয় না। কিন্তু যে মানে পৃথিবীর সব থেকে বিষধর সাপ, সে কিন্তু ওই ফস 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 অনর্গল করতেই থাকে না, সে ঝোপ বুঝে কোপ মারে। ব্যাপারটা যদি ওটা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য খুব একটা শুভ বার্তা না। কারণ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা যে ভাষা প্রয়োগ করেছি ভারতের ব্যাপারে, সেই ভাষাকে বাংলাদেশের অনেক বিশ্লেষকই সমালোচনা করছেন এবং এটা বলছেন যে যখন ডক্টর খলিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তখন ইউনূস সরকারের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউনূস সরকার যে ধরনের ভাষা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করেছে সেই একই ভাষার প্রয়োগ এখানে দেখা গেছে। এবং ডক্টর খলিল আগে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা থাকা সত্ত্বেও তাকে দিয়েই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্ত কাজ করানো হচ্ছিল। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এক ধরনের বাইপাস করে রাখা হয়েছিল। সুতরাং মানে প্রায় একই দায়িত্ব পালন করছেন এখন। সেই একই দায়িত্ব পালন করতে গিয়ে বিএনপি সরকারের যে পররাষ্ট্র নীতি এবং ইউনূস সরকারের যে পররাষ্ট্র নীতি, সেটা গুলিয়ে ফেলছেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট প্রশ্ন থাকতেই পারে। কারণ প্রফেসর ইউনূস সরকারের পররাষ্ট্র নীতি আমরা একেবারে দৃশ্যমান দেখেছি, ভারত বিরোধী পররাষ্ট্রনীতি। ভারত বিরোধী পররাষ্ট্রনীতি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। এখন যদি আপনি আপনার কথাবার্তায়, আপনি মুখে অনেক কথা বলতে পারেন, যেমন গতকালকে আনিস আলমগীর এটা নিয়ে একটা মানে দীর্ঘ লেখা লিখেছেন ফেসবুকে। তার লেখাটা আমার পছন্দ হয়েছে যে আপনি সামনাসামনি আলোচনায় টেবিল টকে অনেক শব্দ প্রয়োগ করতে পারেন, অনেক কথার প্রসঙ্গে আসতে পারে, কিন্তু যখন আপনি লিখিত একটা স্টেটমেন্ট দিচ্ছেন, সেই লিখিত স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার শব্দ প্রয়োগের বেলায় অনেক বেশি সাবধানী হতে হয়। মুখের কথা, যেটা মুখের আলোচনায় যে শব্দ আপনি ব্যবহার করেন, সেই শব্দ আপনি লিখিত স্টেটমেন্টে ব্যবহার করতে পারেন না। আর কূটনৈতিক ব্যাপারে হ্যান্ডেলিং এর ক্ষেত্রে শব্দ ব্যবহারে আরো 100 গুণ সচেতন থাকতে হয়। মানে এই শব্দ ব্যবহারগুলোই মনে হয়েছে এটা ডক্টর ইউনূস সরকারের কেউ এই মানে প্রেস রিলিজটা লিখেছেন, এরকমটা অনেকে মনে করছেন, যেটা খুব একটা ভালো ব্যাপার নয়। এই যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার পরিপ্রেক্ষিতে ভারত তো আরো 10 গুণ কঠিন অবস্থা ব্যক্ত করতে পারে, তাতে কি সেটা আমাদের জন্য মঙ্গলকর কিছু কোনো ঘটনা কিংবা কোনো দৃষ্টান্ত বেরিয়ে আসবে? আমার মনে হয় না। সেই ক্ষেত্রে আমার এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে ভারত সরকারের এই কৌশলের কথাতে, যে তারা মুখের কথাই কৌশলী হচ্ছে, তার মানে কাজের ব্যাপারে তারা অনেক বেশি কূটকৌশলের দিকে যেতে পারে, যেটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।